ওকে, সো আশা করি সবাই জয়েন করে ফেলেছে। সো আজকে আমাদের ইংলিশ ফর ফ্লুয়েন্সি কোর্সের পঞ্চমতম ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখব। এবং এইটা বলতে পারেন যে একদম আমরা ইংরেজির একদম বেসিক থেকে আজকে আমরা শুরু করব। মনে করবেন যে আজকে আমরা ঠিক একদম ছোট্টবেলায় যে স্কুল কলেজে যে বিষয়গুলো শিখেছি, একদম ABCD থেকে আমরা শুরু করব। সো কেন আমরা এই জিনিসটা শিখছি বা কেন এটা আলোচনা করছি, দ্যাটস কারণ হচ্ছে আজকের মূল টপিক যেটা আমাদের অনুযায়ী ছিল সেটা হচ্ছে জব ডিসকাস। সো আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো একজন বায়ারের সঙ্গে কথা বলবেন বা আলোচনা করবেন, সো ম্যাক্সিমাম যদি আমি বাইরের দেশের ক্লায়েন্টের কথা বলি, তারা ম্যাক্সিমামই ব্রিটিশ এক্সেন্টটা ইউজ করে। অর্থাৎ তারা যখন ইংলিশে কথা বলে, সো তাদের এক্সেন্স আর আমাদের এক্সেন্স মানে সেম না, অর্থাৎ তাদের প্রোনাউন্সিয়েশন আর আমাদের প্রোনাউন্সিয়েশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো আমরা যেহেতু তাদের সঙ্গে কথা বলবো, সো আমরা যদি তাদের প্রোনাউন্সিয়েশনের কিছুটা বুঝতে পারি বা কিছুটা ধরতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু বেসিক বিষয় জানা প্রয়োজন। যেই বেসিক বিষয়টা যদি আপনারা জানেন, তাহলে আপনারা খুব ইজিলি তাদের প্রোনাউন্সিয়েশনটাকে ধরতে পারবেন বা বুঝতে পারবেন। সো যখনই আপনি কোনো একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করবেন বা ডিসকাস করবেন, সো তার কথা যদি আপনি প্রপারলি কোনোভাবেই বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন না। সো অ্যাটলিস্ট তার কথা বোঝার জন্য আপনাকে এই ব্রিটিশ অ্যাকসেন্টটা জানা দরকার। হয়তো আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারবেন না বা আপনার সেই উচ্চারণটা হবে না, বাট আপনি যদি বুঝতে পারেন, তখন আপনি কিন্তু ইজিলি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন। আর দ্যাটস ওয়াই আজকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট কিভাবে তারা উচ্চারণ করে, তাদের প্রোনাউন্সিয়েশন করার যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ক্লাস আমি আলোচনা করবো। সো আশা করবো পুরো ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। ওকে, সো প্রথমেই আমরা যেটা করি, আমাদের বাংলাদেশে যেটা নর্মালি হয়, আমরা খুব বড় একটা ভুল করে ফেলি। বিশেষ করে কেন আমরা সঠিক উচ্চারণটা করতে পারি না ইংরেজিতে, দ্যাটস কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের যে প্রোনাউন্সিয়েশনটা শেখানো হয় সেটা হচ্ছে লেটার দিয়ে। আমরা লেটার দিয়ে উচ্চারণ শিখি, বাট ইন্টারন্যাশনাল অল কান্ট্রিতে আপনাদের সাউন্ড দিয়ে শেখানো হয়, অর্থাৎ তারা সাউন্ড দিয়ে উচ্চারণ করে। সো আমরা যখন একটা লেটারের ভুল উচ্চারণ করি, তখন আমাদের শত শত ওয়ার্ডের উচ্চারণ ভুল হয়ে যায়। আপনি যদি একটা লেটারের উচ্চারণ ভুল করেন, তাহলে এ ধরনের শত শত ওয়ার্ডের উচ্চারণ আপনার ভুল হয়ে যাবে। সো ব্রিটিশরা তারা হচ্ছে সাউন্ডস ব্যবহার করে উচ্চারণ করে। আপনি যদি অক্সফোর্ড ডিকশনারিতে তাদের অডিও শোনেন বা প্রোনাউন্সিয়েশন গুলো শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করবো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবেন এবং অবশ্যই রেসপন্স করবেন, আমরা প্র্যাকটিসও করব। সো আমরা একদম আজকে একদম অ্যালফাবেট দিয়ে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব। সো আমি যদি এখন কিছু ওয়ার্ড আপনাদেরকে দেখাই, দেখেন। আহ এখন যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা নর্মালি আমরা এটাকে বলি অ্যাবেল বা নেভি, এজেন, বেসিক, তারপরে মেক, হ্যাঁ, কিন্তু ক্যাপাবেল, অথবা হচ্ছে বেবি বেবি, হ্যাঁ, ন্যাশন। আমরা নর্মাল এইভাবে উচ্চারণ করি, ভ্যাকেন্সি বা হচ্ছে গেম। কেন এভাবে উচ্চারণ করি? কারণ আমরা লেটারটা, যে লেটারটা, এই লেটারটার আমরা উচ্চারণ করেছি সারা জীবন দ্যাটস ওয়াই আমাদের ওয়ার্ডের উচ্চারণগুলো হচ্ছে এবল, নেভি, এজেন এরকম। বাট অ্যাকচুয়ালি এর যে সঠিক উচ্চারণ আপনি যদি অক্সফোর্ডে শোনেন বা আপনি যদি ইন্টারন্যাশনাল যেই ডিকশনারি গুলো রয়েছে সেখানে যদি আপনি সাউন্ডটা শোনেন, তাহলে বুঝবেন যে এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে এই, নট এ। ইট উইল বি এই। সো আপনি যখন এই বলবেন, এর উচ্চারণটা যখন আপনি এই বলবেন, তখন আপনার ওয়ার্ডগুলোর উচ্চারণ কি হবে? এইবল, নট অ্যাবেল। ইট উইল বি এইবল। নেইভি, নট নেভি। যেহেতু এর উচ্চারণ কি এই, সো এটা কি হবে? নেইভি। এইজেন্ট, এইজেন্ট, নট এজেন্ট। ইট উইল বি এইজেন্ট। বেসিক, বেসিক, এই আসতেছে কিন্তু বেসিক। আমরা বলি বেসিক, কিন্তু এটা রং। কারেক্ট অ্যান্সার ইট উইল বি বেসিক। তারপর হচ্ছে আমরা কি বলি? মেক। ইট উইল বি মেক, মেক। এই উচ্চারণটা আসতে হবে, মেক। কেইপাবল, কেইপাবল। বেবি, আমরা বলি বেবি,
বাট ইট উইল বি বেবি, নেশন, ভেকেন্সি, গেম। আমরা বলি গেম, আমরা সরাসরি কি বলি? গেম। ইট উইল বি গেম। তো এই যে আমরা লেটারের একটা উচ্চারণ ভুল হওয়ার কারণে এতগুলো ওয়ার্ডের উচ্চারণ আমরা ভুল বলতেছি, আর যখন ব্রিটিশরা তাদের এই এক্সেন্সে কথা বলে তখন আমরা তার কথাগুলো বুঝতে পারি না, কারণ তারা স্ট্যান্ডার্ড সাউন্ডটা ব্যবহার করে, বাট বাংলাদেশে আমরা নর্মালি ওইভাবে ইউজ করি না। তারা হয়তো বলছে বেসিক, আমরা বলছি বেসিক। দ্যাটস পার্থক্য। So, এরকম আরো অনেক পার্থক্য রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে ডিটেলসে আলোচনা করব। তো আমি যদি একটু অল অ্যালফাবেটের উচ্চারণগুলো আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, প্রথমে আমরা বলি এই। তো আমরা সবাই একটু মুখে মুখে প্র্যাকটিস করব, হ্যাঁ? সবার মাইক্রোফোনটা অফ থাকবে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন। প্রথমে উচ্চারণ হবে কি? এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। আমরা এটাকে কি বলি? জে। বাট এই লেটারটার উচ্চারণ হচ্ছে জেই। খেই, আমরা বলি কে। ইট উইল বি খেই, নট কে। ইট উইল বি খেই। এল, এম, এন, ও। ও উচ্চারণটা খেয়াল করেন। ও, নট ও। ইট উইল বি ও। সবাই একটু বলেন, সবাই মনে মনে মানে উচ্চারণ করেন, বাসায় প্র্যাকটিস করেন, নিজে নিজে সাথে সাথে বলবেন। ও, দেখবেন মজা লাগবে। ও। থ্রি, কিউ, আমরা বলি কিউ। ইট উইল বি কিউ। আ, নট আর। ইট উইল বি আ। আ। এস, টি, ইউ, ভি, ডাবল ইউ, নট ডব্লিউ আর ডাব্লিউ। অনেকে বলে ডব্লিউ, কেউ বলে ডাব্লিউ। ইট উইল বি ডাবল ইউ। and then x, y, z. সো বুঝতে পারছেন যে আমাদের নর্মাল আমরা যে অ্যালফাবেট গুলো উচ্চারণ করেছি এতদিন, তার মধ্যে অনেক পার্থক্য, রাইট রাইট। সো অনেক ধরনের পার্থক্য রয়েছে। সো আমরা যখন এই একটা অ্যালফাবেট বা একটা লেটারের উচ্চারণ ভুল বলি, সো তখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণগুলো ভুল হয়ে যায়। ওকে, সো আমরা আরেকবার প্র্যাকটিস করব শুরু থেকে, হ্যাঁ? সবাই রেডি? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, T না কিন্তু, T, U, V, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড। ওকে, আমি কিন্তু ক্লাসের শেষে সবাইকে ধরবো। সবাই হয়তো ভাবতেছেন স্যার আজকে কি শুরু করলো, শুধু এবিসিডি পড়াচ্ছে। এটা প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে আপনি একটু পরে বুঝতে পারবেন। ওকে, সো ইংরেজিতে আমরা যে 7 ডেজ আমরা যদি উচ্চারণ করি, যেমন স্যাটারডে, আমরা এটাকে বলি কি? স্যাটারডে। এখন ব্রিটিশরা কি বলে? স্যাটারডে। কেন? ওই যে দেখেন, এ ওয়াই, এ ওয়াই, যখন কোনো ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকে বা এ থাকে, সেক্ষেত্রে তার সাউন্ডটা হয় এই। আর টির উচ্চারণ আমরা কি দেখেছি? টি, মানে ঠ। ট এর উচ্চারণ ঠ। সো স্যাটারডে, এখানে আরটা কোথায় গেল? ব্রিটিশদের আর এর ব্যবহারের কিছু রুলস আছে, কোথায় কোথায় আর উচ্চারিত হয়, কোথায় কোথায় আর উচ্চারিত হয় না, সেটার কিছু নিয়ম আছে। সো সেই নিয়মটা আমরা আজকে জানবো। সো এখানে ওই নিয়ম অনুযায়ী আর এর উচ্চারণটা এখানে হয় নাই। দ্যাটস ওয়াই এর সঠিক উচ্চারণটা হচ্ছে স্যাটারডে এন্ড সানডে। শেষে এই আছে, সো এই উচ্চারিত হবে এই। সানডে, মানডে, নট মানডে। আমরা বলি সানডে, মানডে, ওইসব ক্লোজ করে দেন আজকে থেকে। সানডে মানডে ক্লোজ। সানডে, মানডে,
টিউসডে, টিউজ, টির উচ্চারণ কি? ঠ। টিউসডে। ওয়েডনেসডে, আমরা কি বলি? ওয়েডনেসডে। ইট উইল বি ওয়েডনেসডে, এখানে ডি এর উচ্চারণ হবে না। ওয়েডনেসডে। থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ফ্রাইডে, এখানে দেখেন আমি বললাম থার্সডে, এখানে আর এর উচ্চারণটা হলো না, বাট ফ্রাইডে এখানে আবার আর এর উচ্চারণটা হয়েছে। So, কি কারণে আর এর উচ্চারণ হইলো, কি কারণে হইলো না, এইটা আমরা ক্লাসের শেষের দিকে দেখবো ইনশাল্লাহ। তাহলে কি হলো? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে স্যাটারডে, আপনি তো বুঝবেনই না, রাইট? সো দ্যাটস ওয়াই আপনাকে জানতে হবে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো একটা অ্যালফাবেটের উচ্চারণের কারণে, অর্থাৎ একটা লেটারের উচ্চারণের ভুল উচ্চারণের কারণে অনেকগুলো ওয়ার্ডের উচ্চারণ আমরা ভুল বলে ফেলি। ঠিক আছে? তো সবাই একবার উচ্চারণ করেন দেখি। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বলতে পারবেন সবাই? আমি কিন্তু ক্লাসের শেষে ধরবো। ওকে, এবার আসেন 12th মান্থ। এইটা আমি জাস্ট একবার দেখাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে আরো উচ্চারণ হবে না, আমরা বলি মার্চ, ইট উইল বি মার্চ। এপ্রিল, এপ্রিল যেহেতু এর উচ্চারণ কি? এই, সো এপ্রিল, নট এপ্রিল, ইট উইল বি এপ্রিল। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এখানে আর উচ্চারিত হবে না। ওই যে বললাম কেন উচ্চারিত হবে না, তার কারণ আপনাকে জানতে হবে। ব্রিটিশরা কোন সময় আর এর উচ্চারণ করে, কোন সময় করে না। তো এখানে তারা আর এর উচ্চারণ করে না, অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি আর থাকে সেই আর এর উচ্চারণ হয় না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তাহলে কি হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইট উইল বি মার্চ, নট মার্চ, ইট উইল বি মার্চ। এপ্রিল, নট এপ্রিল, ইট উইল বি এপ্রিল। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, ওকে। সো এইটা আমরা স্কিপ করি। ওকে, এবার আসেন আসল ঘটনাটা আমরা দেখি। সো ব্রিটিশদের এক্সেন্সের মধ্যে আমাদের এক্সেন্সের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়, এবং কিভাবে আপনি ব্রিটিশ এক্সেন্সে কথা বলতে পারবেন। কিছু নিয়ম আছে, জাস্ট সহজ কয়েকটা নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলেই আপনি ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারবেন, অ্যান্ড ব্রিটিশদের সাউন্ড বা উচ্চারণও আপনি বুঝতে পারবেন। ওকে, সো ব্রিটিশদের সাউন্ড অর্থাৎ প্রোনাউন্সিয়েশন জানতে গেলে আপনাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, অ্যাসপিরেটেড, আর একটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। একটা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড আর একটা হচ্ছে নন অ্যাসপিরেটেড সাউন্ড। মানে অ্যাসপিরেটেড সাউন্ড মানে কি? অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করলে সাধারণত কোনো হচ্ছে আপনার কি বলবো যে আপনার এই যে জোরে শ্বাস নিতে হয়। আমি যদি একটু বলি, যে মানে মুখ দিয়ে আপনার বাতাস বের হবে, আপনি যখন উচ্চারণ করবেন তখন আপনার শ্বাস বের হবে। যেমন দেখেন এখানে আমরা পি, টি, কে, আমরা এটাকে বলি পি, এটাকে বলি টি, এটাকে বলি কে। আসলে এই তিনটা লেটারের উচ্চারণটা সঠিক কি হবে? পির বাংলা আমরা বলি প, যেমন পেন, পট, আমরা পতে ব্যবহার করি। এবং টির উচ্চারণটা আমরা বলি ট, যেমন টেন, তারপর হচ্ছে মনে করেন টাকা। হ্যাঁ, সো এই টির উচ্চারণটা আমরা ট করি, এবং কে এর উচ্চারণটা আমরা সবসময় ক করি, ক, কে। কিন্তু আসলে আমরা একটু আগে কি জানলাম? পি, টি, নট টি, ইট উইল বি টি, এবং কে এর উচ্চারণটা হবে খেই, খেই। সো আমরা তো প, ট, ক এটা উচ্চারণ করি, কিন্তু ব্রিটিশরা কি বলে? ব্রিটিশরা পি কে বলে ফ, মানে পির উচ্চারণ হচ্ছে ফ হয়, এটা নট পি, ইট উইল বি ফি, ফি।
সো আপনি যখন ফি বলবেন তখন দেখবেন মুখ দিয়ে বাতাস বের হবে, ফি। তারপর বলবেন টি, টি, টি। তারপর বলবেন খি, খেই, খেই, খ। একটু মুখের কাছে হাতটা সামনে রাখেন, মুখের সামনে হাত সামনে রাখেন, এরপর উচ্চারণ করেন ফি, টি, খেই। দেখবেন হাতের মধ্যে বাতাস লাগবে, হাতের মধ্যে বাতাস লাগবে। একটু সবাই প্র্যাকটিস করে দেখেন, ফি, টি, খেই। এবার মুখ থেকে বাতাস বের হচ্ছে এবং সেটা হাতে লাগছে। তো এই যে মুখ থেকে বাতাস বের হচ্ছে এবং হাতে লাগছে, তো এইটাকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড, ফি, টি, খেই। দ্যাটস মিন ফ, ঠ, খ। তাহলে ফি অর্থাৎ পি এর উচ্চারণ হবে ফ, ছ, খ। এখন আপনারা যদি ফ, ঠ, খ বলেন তাহলে দেখবেন মুখের মধ্যে বাতাস বের হচ্ছে মুখ দিয়ে এবং হাতে সেটা লাগবে। বলেন ফ, ছ, খ। ওকে, সো এই প, পয়ের জায়গায় উচ্চারণ হবে ফ, টয়ের জায়গায় উচ্চারণ হবে ঠ, আর কয়ের জায়গায় উচ্চারণ হবে খ। ঠিক আছে? জি। ওকে, সো একটু নিয়মগুলো দেখে নেন। যদি এই পি, টি এবং কে যেটা আমরা বাংলাদেশে বলি, এই সব শব্দগুলো যদি শুরুতে থাকে, এই লেটারগুলো যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেটার উচ্চারণ অ্যাসপিরেটেড হবে। অ্যাসপিরেটেড মানে কি? ফ, ঠ, খ, ফ, ঠ, খ। সো ওয়ার্ডগুলো কি হবে? যেমন এটা আমরা বলি পো, তাহলে এটা কি হবে? ফোক। যেহেতু পিটা কি আছে শব্দের শুরুতে আছে, তাহলে ফোক, পয়েম, প্লিজ, প্লেই, টেস্ট, ট্রাফিক, টাইপ, টুডে, টাইম, কফি, কিপ, কিং, কুইক, কোয়ালিটি। সো কুইক বলা যাবে না, এটা উইল বি কুইক। খ উচ্চারণ করবো কিন্তু আমরা, কে এবং সি, সির উচ্চারণটাও কিন্তু ক হবে, কিউ এর উচ্চারণও ক হবে। কে, সি, কিউ, এই তিনটার উচ্চারণ কি হবে? খ হবে, খ। বাংলায় যে খ, সেই খ উচ্চারণ করবেন, তাহলে কি হবে? কুইক, নট কুইক। ইট উইল বি কুইক। কিং, নট কিং, ইট উইল বি কিং। তাহলে ব্রিটিশরা কি বলে? ট্রাফিক, ট্রাইব, টুডে, টাইম, কিং, কুইক, কোয়ালিটি, কেক, টেস্ট, ট্রাফিক, টাইম। সো প্রত্যেকটাই অ্যাসপিরেটেড সাউন্ড হবে, হ, ছ, খ। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন? সো শব্দের শুরুতে এই অ্যালফাবেট পাঁচটা থাকলে তার উচ্চারণ অ্যাসপিরেটেড হবে, আর অ্যাসপিরেটেড মানে হচ্ছে বাতাস বের হবে, ফ, ছ, খ উচ্চারিত হবে। রুল নাম্বার ওয়ান। ওকে, এবার রুল নাম্বার টু। যদি এগুলো কোনো স্ট্রেস সিলেবাল হয়, সিলেবাল তো আমরা সবাই জানি, সিলেবাল মানে কি? শব্দের অংশ। সো যখন কোনো একটা দুইটা শব্দের অংশ যদি থাকে, একটা ওয়ার্ডে দুইটা শব্দ দুইটা অংশ থাকে, তাহলে দ্বিতীয় অংশটার শুরুতে যদি এই অ্যালফাবেট গুলো থাকে, সেক্ষেত্রেও আপনার অ্যাসপিরেটেড হবে। যেমন ইমপসিবল আমরা বলি কি? ইম্পসিবল। আর ব্রিটিশরা কি বলবে? ইম্পসিবল, ইম্পসিবল। এখানে পি এর উচ্চারণটা ফ হবে, ইম্পসিবল। ইমফ্যাক্ট, আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এটা হবে কাউন্টেবল না, এটা হবে কাউন্টেবল। সো আনকাউন্টেবল, টেবল, ঠ এবং এই উচ্চারণ এই, সো টেবল, আনকাউন্টেবল। হসপিটালিটি, হসপিটালিটি। সো এখানে ফি উচ্চারিত হচ্ছে। সো যেমন ইম্পসিবল, দুইটা অংশ, একটা হচ্ছে ইম আর একটা হচ্ছে পসিবল। তাহলে দ্বিতীয় অংশের শুরুতে কি আছে? এই যে পাঁচটা লেটার বললাম, এই পাঁচটা লেটার যদি এরকম সিলেবালের সামনে হয়, স্ট্রেস সিলেবাল এটাকে বলে। সো দুইটা তিনটা যখন সিলেবাল থাকবে তখন শুরুতেই যদি এগুলো থাকে, সেক্ষেত্রে অ্যাসপিরেটেড হবে। দ্যাটস মিন সাউন্ড ফ, ঠ, খ হবে। সো আমরা বলবো ইম্পসিবল, আর ব্রিটিশরা বলবে ইট উইল বি ইম্পসিবল, ইম্পসিবল। বোঝা গেল জিনিসটা? আমরা বলবো ইম্প্যাক্ট, কিন্তু ব্রিটিশরা বলবে কি? ইমফ্যাক্ট, ইমফ্যাক্ট। তারা ফ উচ্চারণ করে, তারা কখনোই প উচ্চারণ করে না। আনকাউন্টেবল। ওকে, যেমন আমরা কি লিখি? প্রোটেকশন, আমরা বলি প্রোটেকশন, ইট উইল বি প্রোটেকশন। কন্টিনিউ, আমরা বলি কন্টিনিউ, ইট উইল বি কন্টিনিউ, কন্টিনিউ। সো আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টটা না বুঝতে পারেন, না ধরতে পারেন, তাহলে তো আপনি তাদের সঙ্গে কনভারসেশন করতে পারবেন না, তাদের সঙ্গে ওভার দ্য ফোনে ডিল করতে পারবেন না।
এর জন্য আপনাকে তাদের ভাষাটা বা তাদের উচ্চারণটা বুঝতে হবে। আর এর জন্যই আপনাকে এই অ্যাসপিরেটেড সাউন্ডটা বুঝতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এই 5টা লেটারের উচ্চারণ সঠিকভাবে বলতে পারেন, তাহলে আপনি 90% ব্রিটিশদের মতো কথা বলতে পারবেন, ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারবেন। কারণ তাদের পার্থক্য মূলত এই জায়গাতেই, এই 3টা 4টা 5টা লেটারের মধ্যেই তাদের মধ্যে বেসিক উচ্চারণের পার্থক্য। এবং তারা খুব ফাস্ট উচ্চারণ করে, ফাস্ট বলে, আমরা একটু স্লো বলি। বাট তারা খুব কন্ট্রাকশন ইউজ করে, অর্থাৎ তারা শর্ট করে কথা বলে, শর্ট উচ্চারণ করে। তারা পুরো সেন্টেন্সটাকে অনেক শর্ট করে নেয়। ওকে, সো আমরা যদি এখানে দেখি কিছু ওয়ার্ড, একটু যদি প্র্যাকটিস করি আমরা সবাই। এখানে আমি পি দিয়ে কয়েকটা ওয়ার্ড লিখেছি। নর্মালি আমরা এটাকে বলি পেন, পট, প্যাড, পাইপ, প্রে। বাট আমরা যদি ব্রিটিশদের মতো করে বলতে চাই, তাহলে আমরা কি বলবো? ট্রেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রে। তো এইটা আপনি কি করবেন? প্র্যাকটিস করার জন্য খুব দ্রুত বলা ট্রাই করবেন এক নিঃশ্বাসে। এটা যত আপনি এক নিঃশ্বাসে বলবেন, তত আপনার জড়তা কেটে যাবে, আপনি খুব সুন্দরভাবে ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারবেন। যেমন ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রে। এক নিঃশ্বাসে বলতে হবে, ফেন, ফট, ফ্যাট, ফাইভ, ফ্রে। এরপর আমি যদি বলি টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। কিন্তু আমরা যদি ব্রিটিশদের মতো বলতে চাই, তাহলে কি বলবো? টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। এবার আপনি এটাকে এক নিঃশ্বাসে বলেন, টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে, টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে, টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। এইভাবে আপনাকে বারবার বলে প্র্যাকটিস করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন, ততই আপনি কারেক্টলি প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। একইভাবে আমরা যদি 3 নম্বরটা দেখি, আমরা এটাকে বলি ক্যান, কট, ক্যাপ, কাইট, কুইট বা কোয়াইট। বাট ইট উইল বি ক্যান, কট, ক্যাপ, কাইট, কোয়াইট। ক্যান, কট, ক্যাপ, কাইট, কোয়াইট। দেখা যায় কিন্তু। ঠিক আছে? সো এটার উচ্চারণ কি হবে? খ। সো সবাই একটু প্র্যাকটিস করেন। ফেন, ফট, ফ্যাট, ফাইভ, প্রে, টেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে, ক্যান, কট, ক্যাপ, কাইট, কোয়াইট। আবার যদি আমি আহ সামনাসামনি বলি, অর্থাৎ সারি অনুযায়ী বলি, ফেন, টেন, খ্যান, ফেন, টেন, খ্যান, হট, হপ, খট, ফ্যাট, ট্যাপ, খ্যাপ। সো এভাবে লম্বালম্বি এবং হচ্ছে সারিতে আপনারা দুইভাবেই প্র্যাকটিস করবেন, দুইভাবেই বলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি বলবেন, তত মুখের জড়তা কেটে যাবে। খুব সুন্দরভাবে আপনারা ব্রিটিশ এক্সেন্সে উচ্চারণ করতে পারবেন। ওকে, সো এইটা গেল আমাদের অ্যাসপিরেটেড, হ, ঠ, খ। এবার আসেন নন অ্যাসপিরেটেড জিনিসটা আসলে কি। নন অ্যাসপিরেটেড মানে যেখানে যেখানে আমরা প, ট, ক উচ্চারণ করি, আপনাকে সেখানে সেখানে ওই প, টই উচ্চারণ করতে হবে, ফ, ঠ, ক বলা যাবে না। যেমন আমরা বলি হ্যাপি, ওয়াটার, বিউটিফুল। হ্যাঁ, এই ধরনের যেগুলো সিলেবাল আছে, এই ধরনের সিলেবালে আপনার যেখানে ভাগ করা যায় না, হ্যাপি মানে একটাই ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আপনি সিলেবাল অনুযায়ী ভাগ করতে পারবেন না। ভাগ করলেও আপনার শুরুতেই এই 5টা লেটার থাকবে না। যেমন আমি কি বলি, আহ মিল্কি, এটাকে কি আপনি ভাগ করতে পারবেন? হাইপার বা বিউটিফুল, মানে ওইভাবে আপনার হবে না। তো এটা একটু ব্যতিক্রম। এখানে প, ট, কই হবে। এখানে হ্যাপি হ্যাপি হবে, ওয়াটার ওয়াটারই হবে। এখানে যদি আমি ওয়াটার বলি, তাহলে ভুল হবে, ইট উইল বি ওয়াটার, কারণ এটা নন অ্যাসপিরেটেড। অ্যান্ড যদি ওয়ার্ড বা সিলেবালের শুরুতে এস থাকে, যদি কোনো ওয়ার্ডের শুরুতে এস থাকে, এই রুলসটা একটু ভালো করে খেয়াল করেন সবাই। কোনো ওয়ার্ডের শুরুতে যদি এস থাকে, তাহলে তার উচ্চারণ কখনো চেঞ্জ হয় না। তার উচ্চারণটা ব্রিটিশরাও সেম এটাই বলে। আমরা যেমন স্কিল বলি, তারাও স্কিল বলে, তারা কখনো স্কিল বলে না। স্কিল, নট স্কিল, ইট উইল বি স্কিল। কারণ শুরুতে এস আছে। যখন কোনো ওয়ার্ডের শুরুতে এস থাকে, তখন সেটা নন অ্যাসপিরেটেড হয়। আর নন অ্যাসপিরেটেড মানে উচ্চারণটা প, ট, ক এই 3টাই থাকবে। এখানে ফ, ঠ, খ হবে না। এখানে প, ট, কই হবে। কারণটা কি? শুরুতে কি আছে? এস আছে। বোঝা গেল বিষয়টা? তো শুরুতে যদি এস থাকে, অথবা সিলেবালের শুরুতে যদি এস থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার উচ্চারণটা অ্যাসপিরেটেড হবে না, এখানে নন অ্যাসপিরেটেডই থাকবে। আমরা রেগুলার যেভাবে উচ্চারণ করি, ঠিক সেভাবেই উচ্চারণ করব। এন্ড যদি শব্দের শেষে থাকে, এই 5টা লেটার যদি শব্দের শেষে থাকে, সেক্ষেত্রেও আপনার নন অ্যাসপিরেটেড হবে।
তার মানে একটা সহজ রুল, সেটা হচ্ছে দুইটা রুলস মনে রাখলেই আপনার হয়ে যাবে, বাকি কোনো কিছু মনে রাখার দরকার নাই। শুধুমাত্র দুইটা রুলস মনে রাখবেন। সেটা হচ্ছে, যদি এই 5টা লেটার শব্দের শুরুতে হয় তাহলে অ্যাসপিরেটেড হবে, অর্থাৎ ফ ঠ খ উচ্চারিত হবে। আর যদি সিলেবালের সামনে হয়, অর্থাৎ স্ট্রেস সিলেবালের সামনে যদি থাকে, সেক্ষেত্রে ফ ট খ হবে। আর বাকি সব সময় একদম প ট কই থাকবে। সো এত রুলস মনে রাখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র দুইটা রুলস মনে রাখবেন। শব্দের যদি শুরুতে থাকে, এই 5টা লেটার, তাহলে তার উচ্চারণ অ্যাসপিরেটেড হবে, অর্থাৎ ফ ঠ খ হবে। এবং 2 নম্বর হচ্ছে, যদি স্ট্রেস সিলেবাল হয়, যেমন ওই যে ইম্পসিবল বললাম, আনকাউন্টেবল বললাম, এই ধরনের যখন অ্যাসপিরেটেড আপনার সিলেবাল হবে, স্ট্রেস সিলেবাল হবে, তখন সেক্ষেত্রে আপনার ফ ঠ খ হবে। আর বাকি সব সময় প ট কই থাকবে। যেমন এবার যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন এখানে আমরা কি বলছি, স্পাই, স্পট, এখানে কিন্তু আবার স্পাই, স্পট বলা যাবে না, কারণ এখানে সামনে এস আছে। স্পাই হবে, স্পট হবে, স্পিল হবে, স্টেই হবে, স্কাই হবে। সেখানে টয়ের উচ্চারণ টই হবে, কয়ের উচ্চারণ অর্থাৎ কই হবে, এবং পয়ের উচ্চারণ পই হবে। এখানে ফ ঠ খ হবে না, কারণ সামনে শুরুতে এস আছে। সো এস থাকলে কখনোই এটা হবে না। সো এটা মনে রাখবেন সবাই। সো দুইটা রুলস আমি বলছি, ওই দুইটা রুলস মনে রাখলেই যথেষ্ট। যে ওই দুইটা সময় শুধু অ্যাসপিরেটেড হবে, আর বাকি সব সময় নন অ্যাসপিরেটেড হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার যদি আমরা একটু প্র্যাকটিস করতে চাই, আমি যদি একটু একটু করে ধরি, আপনাদের দেখেন, এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি। সো এই সেন্টেন্সটার উচ্চারণ কি হবে? এখন মনে করেন কোন একজন ব্রিটিশ যদি এই সেন্টেন্সটা বলে, সে কিভাবে বলবে? বা আপনি যদি বলেন, সে কিভাবে বলবেন? নর্মালি আমরা এটাকে কি বলবো? আই হ্যাভ 10 টাইমস মোর। আই হ্যাভ 10 টাইমস মোর। এখন একজন ব্রিটিশ এই সেন্টেন্সটা কিভাবে উচ্চারণ করবে? আই হ্যাভ 10 টাইমস মোর। আই হ্যাভ 10 টাইমস মোর। সে টেনটাকে 10 বলবে, টাইমসটাকে টাইমস বলবে। সো আই হ্যাভ 10 টাইমস মোর। যেমন উই ক্যান টাচ দ্য টপ, উই ক্যান টাচ দ্য টপ, আমরা ব্রিটিশরা বলবে উই ক্যান টাচ টু টপ, উই ক্যান টাচ টু টপ, উই ক্যান টাচ টু টপ। মানে টয়ের উচ্চারণগুলো কি করে দিব? ঠ করে দিব। টয়ের উচ্চারণগুলো কি করব? ঠ করে দিব। আর কয়ের উচ্চারণগুলো কি করব? খ করে দিব। ক যেখানে থাকবে উচ্চারণে, সেখানে হবে খ। আর যেখানে ট থাকবে, সেখানে হবে ঠ। আর যেখানে ফ থাকবে, মানে প থাকবে, সেখানে হবে ফ। যেমন আমরা বলি প্লিজ, ইট উইল বি প্লিজ, প্লিজ ফ। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে, নট কাম টু মি। ইট উইল বি কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। প্লিজ ক্যান্সেল টুডেস মিটিং। Please cancel, not cancel. It will be cancel. Please cancel today's meeting. 2 days, 2 days, 2 days not 2 days. Please cancel today's meeting. I am, সংক্ষেপে ওরা বলে আম। আমরা যেমন বলি আম, মানে আই অ্যাম, ওরা বলে আম। আম ফ্রেইং, আম ফ্রেইং, ওরা যে বললাম, ওরা খুব শর্ট করে উচ্চারণ করে। আম ফ্রেইং ফর ইউ টুডে টু গড। টুডে টু গড। Can you please tell me the time? Can you please tell me the time? Can you please tell me the time? So can, please, tell, time. দেখেন উচ্চারণগুলোর পার্থক্য বোঝার ট্রাই করেন। Can I use your pen and pencil, please? Can I use your pen and pencil, please? So can I use your pen, not pen. It will be pen and pencil, please. And can you type this later for me? Can you type this later for me, please? Can you type this later for me, please? Okay. সো এই স্লাইডটার সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই স্লাইডটার সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে নেন। আমরা এটা গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করব।
সবাইকে এই সেন্টেন্স গুলো বলতে হবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। কমপ্লিট, সবাই নিয়েছেন? ওকে, ডান। এবার আসেন লাস্ট স্লাইডে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইউজ অফ আর। ওই যে আমি শুরুতেই বলছিলাম আর ব্রিটিশরা কোথায় কোথায় উচ্চারণ করে, কোথায় কোথায় করে না। প্রথম যে রুলসটা সেটা হচ্ছে আর যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারিত হয়, অর্থাৎ ব্রিটিশরা উচ্চারণ করে, আমরাও করি। আর যদি শব্দের শুরুতে হয় তাহলে আর এর উচ্চারণ হবে। যেমন রেড, র্যাট, রুম, র্যাং। যদি ডাবল আর থাকে, কোনো ওয়ার্ডে যদি ডাবল আর থাকে সেক্ষেত্রে একটি মাত্র আর এর উচ্চারণ হয়, আর একটা আর এর উচ্চারণ হয় না। যেমন আমরা কি বলি? সরি, সরি। আমরা কি বলি? সরি, সরি। আমরা ডাবল আর উচ্চারণ করি? সরি বা কারেক্ট, কারেক্ট, কারি বলি আমরা? কখনোই বলি না। সো এখানে ডাবল আর থাকলে একটি মাত্র আর এর উচ্চারণ হবে, আরেকটা আর এর উচ্চারণ হবে না। সো ইট উইল বি সরি, কারেক্ট এন্ড ক্যারি। এন্ড দেন আর এর পরে যদি কখনো এইজ থাকে, আর এর পরে যদি কখনো এইজ থাকে তাহলে সেই এইজটা কখনো উচ্চারণ হয় না, মানে উচ্চারিত হয় না। সেই আর এর পরে এইজটা থাকলে সেখানে এইজটা উচ্চারিত হয় না। সরি, আমরা কি বলি? রাইম বা রিদম, রিদম, রাইম। এখানে আমরা হটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। সো আর এর পরে এইজ থাকলে উচ্চারিত হয় না, অর্থাৎ এখানে আর এইজ, রাহ, উচ্চারিত হবে না। এটা মনে রাখবেন। অ্যান্ড ডাব্লিউ এর পরে যদি আর থাকে, ডাব্লিউ এর পরে যদি আর থাকে সেক্ষেত্রে আবার ডাব্লিউটা কোনো উচ্চারিত হয় না, ডাব্লিউ উচ্চারিত হয় না। যেমন রং, রাইট, র্যাপ। আমরা বলি রাইট, এখানে ডাব্লিউ কিন্তু উজ্জ্ব, ডাব্লিউ কোনো সাউন্ড বা উচ্চারণ এখানে নাই। ডাব্লিউ যেমন আমরা বলি কি র্যাপ, সো আর দিয়ে শুরু হচ্ছে, রং, ইট উইল বি রং অ্যান্সার। কখন কি চিন্তা করেছেন যে এই রং ওয়ার্ডটার মধ্যে ডাব্লিউর উচ্চারণটা কোথায় গেল? ডাব্লিউ কেন উচ্চারণ হলো না? রং কেন হলো এটা? সো এখানে যেহেতু ডাব্লিউ পরে আর আছে, দ্যাটস ওয়াই এখানে ডাব্লিউর উচ্চারণটা আর হচ্ছে না। এন্ড দেন যেহেতু আর এর পরে এইচটা উচ্চারিত হবে না, বিকজ সামনে আর আছে। সো আর এর পরে এইচ থাকলে সেই এইচ এর উচ্চারণ হয় না, আর এর সামনে ডাব্লিউ থাকলে সেই ডাব্লিউ এর উচ্চারণও হয় না। সো রং, রাইট, র্যাপ। এন্ড দেন আর এর পরে যদি ভাওয়েল থাকে, আর এর পরে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আর উচ্চারিত হবে। এখন ভাওয়েল তো সবাই আমরা জানি, রাইট? এ, ই, আই, ও, ইউ। ওকে। সো ভারের মানে আর এর পরে যদি ভাওয়েল থাকে, ওই যে আমরা বলছি ফ্রাইডে, কেন এখানে আর উচ্চারিত হয়েছে ফ্রাইডে? কারণ আর এর পরে কি আছে? আই আছে, আর আইটা হচ্ছে একটা কি ভাওয়েল। সো ফ্রাইডে, পার্ক, রিপোর্ট, প্রে। সো প্রত্যেকটা আর এর পরে কি আছে? একটি করে ভাওয়েল আছে। সো এটা মনে রাখবেন সবাই, আর এর পরে ভাওয়েল থাকলে আর এর সাউন্ড উচ্চারিত হবে, অর্থাৎ আর উচ্চারিত হবে। আবার আর এর পরে যদি সেমি ভাওয়েল থাকে, সেমি ভাওয়েল, সেক্ষেত্রেও আর উচ্চারিত হবে। সেমি ভাওয়েল তো আমরা জানি, ওয়াই। সো প্রাই, ট্রাই, হ্যাঁ, ফেব্রুয়ারি। সেখানে দুইটা আরই উচ্চারিত হচ্ছে, কারণ ফেব্রুয়ারি, আর এর পরে ইউ আছে সেটাও ভাওয়েল, আর এর পরে ওয়াই আছে সেমি ভাওয়েল। সো দুইবারই উচ্চারিত হবে। ভাওয়েল থাকলে উচ্চারিত হবে, সেমি ভাওয়েল থাকলে উচ্চারিত হবে না, হবে। তবে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কখনোই আর উচ্চারিত হয় না। এবার আসেন এখানে, কেন আমরা আরটা উচ্চারণ করছি না? কারণ আর এর পরে, সো আগের রুলস গুলো ভুলে যান, সবগুলোতে আর উচ্চারিত হবে না, হবে শুধুমাত্র দুইটা জায়গায় আর উচ্চারিত হবে না, শুধুমাত্র দুইটা জায়গায় আর উচ্চারিত হবে না, বাকি সব জায়গাতেই আর উচ্চারিত হবে। সো কোন দুইটা জায়গায়? একটা হচ্ছে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, যেমন কি আমরা বলি পারফেক্ট, ইট উইল বি পারফেক্ট, পারফেক্ট। লার্জ, নট লার্জ, ইট উইল বি লার্জ, এখানে আটটা বাদ যাবে। লার্জ। ডার্কনেস, স্যাটারডে, এই যে বলছি স্যাটারডে, এখানে দেখেন আটটা নাই, স্যাটারডে, দ্যাট উইল বি, এটাকে বলছি আমরা স্যাটারডে, স্যাটারডে। আটটা উচ্চারিত হচ্ছে না, বিকজ আর এর পরে কি আছে? কনসোনেন্ট আছে। এন্ড দেন শব্দের শেষে যদি আর থাকে, শব্দের শেষে যদি আর থাকে তাহলে সেই আর এর উচ্চারণ হয় না। যেমন আমরা বলছি ডিসেম্বর, অক্টোবর,
নভেম্বর, যেমন আমরা বলি কি অ্যানাদার, কিন্তু ব্রিটিশরা এটাকে কি বলবে? অ্যানাদা, অ্যানাদা। যেমন আমরা বলি দেয়ার আর, এটা দেয়া, তারা বলবে দেয়া, দেয়া আ, দেয়া আর লেদার। সো আমরা বলি আর, ওরা বলে আ, আ। সো দেয়ার, এটা বলবে দেয়া, লেদার, লেদা, লেদে বা লেদা, হ্যাঁ, অ্যানাদা, ডিসেম্বর, কা। এটা কারটাকে ওরা কা, কা বলবে না, আরটা উচ্চারণ আসবে না। আই হ্যাভ আ কা, আই হ্যাভ আ কা। আমরা বলি আই হ্যাভ এ কা, তারা বলবে আই হ্যাভ আ কা। সো তাহলে আমাদের এতগুলো রুলস মনে রাখার দরকার নাই। আমরা দুইটা রুলস মনে রাখবো। আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না, শব্দের শেষে আর থাকলে সেই আর উচ্চারিত হবে না, আর বাকি সব সময় আর উচ্চারিত হবে। দ্যাটস ইট। ওকে। সো এই দুটো রুলস জাস্ট মনে রাখলেই আমাদের আর এর নিয়মে আর কখনোই ভুল হবে না। সো কখনো যদি ব্রিটিশরা বলে যে পারফেক্ট, সো তার দ্যাটস মিন পারফেক্ট। তারা হয়তো বলবে স্যাটারডে, দ্যাটস মিন স্যাটারডে। হয়তো সে বললো যে অ্যানাদার ওয়ার্ক, সো অ্যানাদার ওয়ার্ক, অ্যানাদার ওয়ার্ক মানে অ্যানাদার ওয়ার্ক। আমরা ও বলে অ্যানাদার ওয়ার্ক, অ্যানাদার ওয়ার্ক, অ্যানাদা, অ্যানাদার ওয়ার্ক। সো শেষে আর উচ্চারিত হচ্ছে না। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন? ওকে। সো এবার আমি একটু দেখবো যে কে কতটুকু বুঝতে পেরেছেন এবং কে কতটুকু উচ্চারণ করতে পারবেন বা বলতে পারবেন।
ওকে, সো আশা করি সবাই প্র্যাকটিস করেছেন। আমি যেটা দেখলাম যে অনেক গ্রুপে কয়েকজন প্র্যাকটিস করছেন, আবার কয়েকজন হচ্ছে
চুপ করেছিলেন, কেউ বের হয়ে যাচ্ছেন, কেউ ঢুকছেন। সো